একটা দেশ, একসময় যে দেশকে বলা হতো দরিদ্র, আজ সেই দেশ দাঁড়িয়ে আছে উন্নয়নের এক নতুন অধ্যায়। রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, বিদ্যুৎ এসেছে ঘরে ঘরে। কিন্তু এই গল্পের আরেকটা দিকও আছে, যেখানে মানুষ বলছে জীবন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। যেমন বাজারে গেলে একটা প্রশ্ন মাথায় আসে, সব কিছুর দাম এত বাড়ছে কেন? আর নিম্ন মধ্যবিত্ত যারা আমরা আছি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, পেঁয়াজ আপনার বর্তমানে 30-32 টাকা চলতেছে, আলু চলতেছে 18-20 টাকা। ধরো ডলার, জ্বালানি, রিজার্ভ, এই শব্দগুলো এখন আর শুধু অর্থনীতির না, এগুলো এখন সাধারণ মানুষের জীবনের অংশ। তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি একটা বড় সংকটের দিকে যাচ্ছে, নাকি এটা শুধু সাময়িক চাপ? তাহলে চলো প্রথমে শুরু করি বাংলাদেশের উন্নয়নের গল্প দিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি সব কিছুই বুঝতে পারবেন। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা সেখানে কিন্তু বাংলাদেশ খুব ভালো করেছে এবং আমরা জাতিসংঘ থেকে পুরস্কারও পেয়েছি। গত এক দশকে বাংলাদেশ অর্থনীতিতে দ্রুত প্রবৃদ্ধি দেখিয়েছে, যেমন জিডিপি গ্রোথ, ইনফ্রাস্ট্রাকচার, এক্সপোর্ট সেক্টর, বিশেষ করে তৈরি পোশাক খাত, যা বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছে। এই যে প্রবৃত্তিটা হয়েছে সেই প্রবৃত্তি থেকে আরো বেশি প্রবৃত্তি হওয়ার একটা। কিন্তু এই উন্নয়ন পুরোপুরি কি ব্যালেন্সড ছিল, নাকি কিছু জায়গায় দুর্বলতা থেকেই গেছে? বাংলাদেশের অর্থনীতি একটা সম্ভাবনাময় জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো এই দেশের সব সংকটগুলোকে এমন বলা যাবে না যে অবস্থায় উঠলে আমরা বলতে পারি যে আমরা টেকসইভাবে একটা উন্নয়নের দিকে বা টেকসইভাবে একটা অর্জন করতে পেরেছি। বর্তমানে বাংলাদেশে কিছু লক্ষণ দেখা দিচ্ছে, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, আমদানি খরচও বৃদ্ধি। এই তিনটা জিনিস পুরো অর্থনীতির উপর চাপ তৈরি করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের জন্য বাজারগুলিকে একটু ভালোভাবে মনিটরিং করা। ডলার কেন এত গুরুত্বপূর্ণ আপনি জানেন কি? কারণ আন্তর্জাতিক বাণিজ্যর মূল মাধ্যম হলো এখন এই ডলার। কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা অনেক বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, যেমন তেল, গ্যাস, খাদ্য সহ আরও ইত্যাদি। এই সব কিছু বাইরে থেকে আনতে হয় আমাদের, আর এর জন্যই দরকার হয় ডলার। কিন্তু ডলার আসছে খুবই কম। যদি কারণ বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই রপ্তানি নির্ভরতা সীমিত, রেমিটেন্স ফ্লাকচুয়েশনস, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ফলাফল ডলারের দাম বাড়ে, আমাদের টাকার মান কমে। এটা বৈশ্বিক একটি চ্যালেঞ্জ যাচ্ছে, যেখানে ডলার ক্রমাগতভাবে শক্তিশালী হয়েছে। রিজার্ভ হলো দেশের এমার্জেন্সি ফান্ড, এটা দিয়ে আমদানি করা হয় এবং সংকট মোকাবেলা করা হয়। কিন্তু এখন এই রিজার্ভ কমছে এবং তারই সাথে ভয়ঙ্কর হয়ে উঠছে পরিবেশ। এটা কেন ভয়ঙ্কর? কারণ রিজার্ভ কমে গেলে দেশের আর্থিক নিরাপত্তাও কমে যায়। বিদ্যুৎ ছাড়া আধুনিক অর্থনীতি চলে না। বাংলাদেশের বিদ্যুৎ অনেকটাই নির্ভর করে ইম্পোর্টেড ফিউলের উপর। যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে, তখন বাংলাদেশে তার প্রভাব পড়ে, যেমন লোডশেডিং, উৎপাদন কমে যাওয়া। এটা সরাসরি অর্থনীতিতে আঘাত করে। আচ্ছা, আমরা অর্থনীতির এই বড় বড় হিসাব বাদ দিই, একটা সাধারণ পরিবারের কথা ভাবুন। অর্থনৈতিক আয় একই, কিন্তু খরচ বাড়ছে, ফলাফল সেভিংস কমে যাচ্ছে, মানুষ মানসিকভাবে চাপেও পড়ছে। শাকসবজি আবাদ করি, যার কারণে একটু রেহাই পাই, না হলে আরো যে জিনিসের দাম বাড়তি সব তো কিনে খেলে আরো তো বাঁচতে পারতাম না, মরি যেত। শুধু বাংলাদেশ একা না, পুরো বিশ্বই এখন অর্থনীতিতে চাপের মধ্যে। কারণ যুদ্ধ ও জ্বালানি সংকট এগুলো সরাসরি প্রভাব ফেলছে। আমাদের বাংলাদেশও সেই প্রভাব থেকে মুক্ত না। সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেমন খরচ কমানো, আন্তর্জাতিক ঋণ, নীতিগত পরিবর্তন। কিন্তু
এই পদক্ষেপগুলো কতটা কার্যকর তা নির্ভর করছে বাস্তব প্রয়োগের উপর। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। তাহলে এখন একটু আমরা পজিটিভ ফিউচার নিয়ে চিন্তা করি। যদি অর্থনীতি স্ট্যাবলিশ হয়, এক্সপোর্ট বাড়ে, রেমিটেন্স বাড়ে, তাহলেই বাংলাদেশ রিকভারি করতে পারবে। যদি নেগেটিভ ফিউচার নিয়ে বলি, কিন্তু বা যদি ডলার সংকট বাড়ে, জ্বালানি সংকটও বাড়ে, তাহলে বড় সংকট তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। এখন সত্যিটা হলো বাংলাদেশ এখন একটা টার্নিং পয়েন্টে আছে। এটা পুরো সংকট না, কিন্তু এটা একটা ওয়ার্নিং সিগন্যাল। এখন সিদ্ধান্তই ঠিক করবে ভবিষ্যৎ কোন দিকে যাবে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছি নাকি ধীরে ধীরে এগোচ্ছি সংকটের দিকে? এই প্রশ্নের উত্তর আপনার কাছেও আছে, কমেন্টে জানান।